হাতে গুনে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট ইতিমধ্যে প্রথম দফা শেষ হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় দফার ভোটে বহু মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন। আমি, আপনি, আমাদের মতন কোটি কোটি ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট আসে, ভোট যায়, ভোট নিয়ে নানান ধরনের ভোটবাজি চলে। কোথাও হিংসা, তো কোথাও আবার একেবারে শান্তিপূর্ণ ভোট, কোথাও মডেল পোলিং স্টেশন, তো কোথাও মানে সবাইকার কাছে সেটা একেবারে দেখার মতন হয়ে ওঠে যে কিভাবে ভোটিং করাতে হয়। কেন্দ্রীয় বাহিনীর নেতাদের প্রচার সমস্ত কিছু মিলিয়ে ভোট কার্যত উৎসব, তা সে যেভাবেই ধরা যাক না কেন। কখনো সে রক্তগঙ্গা বইয়ে উৎসব হয়, আবার কখনো শান্তিপূর্ণ এবং অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট হয়। দেশের বিভিন্ন প্রান্তে যে ভোট হয় তার থেকে পশ্চিমবঙ্গের ভোট সবসময় কিছুটা আলাদা থাকে, এটা সবাই বলেন। তার কারণ এখানকার মানুষ ভোটে অর্থাৎ রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেন, আর সেই জন্যই হয়তো এখানকার ভোট একটু আলাদা। কিন্তু এই আলাদা ভোটের মধ্যেই কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাই বা বছরের পর বছর ধরে দেখে এসেছি, তা হলো ভোটের সময় তা উৎসবের মেজাজের বদলে বহু মানুষের ক্ষেত্রে তা হয়ে ওঠে গলার কাটা। কারণ ওই যে বললাম, এখানে উৎসব আবার একটুখানি অন্য ধরনের। তো সেই ভোটের শেষ পর্যায়ে আমরা প্রায় এসে পৌঁছেছি। 4 মে রেজাল্ট বেরোবে ভোটের। এই যে ভোটের যে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং শেষ দফার ভোট আগামীকাল রয়েছে, সেখানে যে সমস্ত জনপ্রতিনিধিদের আমরা বাছবো বা অলরেডি 23 তারিখে আমরা যাদেরকে বেছেছি, আমরা কি অত্যন্ত সচেতনভাবে সেই ভোটটা দিয়েছি, বা আগামীকালও কি আমরা সচেতনভাবে ভোট দেব? কি হয়েছে, কে কি করছে, কার কতটা আবেগ, কার কতটা মানে রাজনৈতিক দলের প্রতি আনুগত্য, এই সমস্ত কিছু সরিয়ে রেখে যদি খুব সহজ সরল ভাষায় আমরা বলি, এই সচেতনতাটা আমাদের রাজ্যে আমাদের ভোটারদের মধ্যে কবে আসবে? আদৌ কি আসবে? আশা কি সম্ভব আমাদের মতন একটা রাজ্যের ক্ষেত্রে? জানবো, সে বিষয়ে কথা বলবো। শুধু এই 2026-এর ভোট নয়, এর পরবর্তী সময়ে যত ভোট আসবে সেই সময়েও আমার এই কথাটা মাথায় রেখে ভোট দেবেন। আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, আমি মনে প্রাণে কখনো সক্রিয় রাজনীতিতে যুক্ত হইনি। ছাত্রাবস্থায় হয়তো কিছুটা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম, কিন্তু তার পরবর্তী সময় আমার পেশার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের প্রতি আমার আনুগত্য রাখা বা কোনো রাজনৈতিক দলের প্রতি আমার মানে তেল মারার বিষয়, এটা আমার পক্ষে সম্ভব ছিল না, বা আমার মানসিকতাতেও কোনোদিন আসেনি। কারণ আমি দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা করে চলেছি, আর সেই সাংবাদিক সত্তা আমাকে ছোটবেলার থেকেই শিখিয়েছে যে এই কাজটা করতে গেলে কোনো বিশেষ দল, ব্যক্তি বা কারোর প্রতি কোনো আনুগত্য রাখলে চলে না। সবার প্রথম যে কাজটা এক্ষেত্রে করতে হয় তা হলো সরকারকে প্রশ্ন করা। আর আমি দফায় দফায় সময়ে সময়ে সেই প্রশ্নটা করার চেষ্টা করেছি। কখনো হয়তো আমি যে সংস্থায় চাকরি করেছি সেই সংস্থার কিছু বিধিনিষেধের ফলে সরাসরি সেই প্রশ্ন করতে পারিনি, হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে সেই প্রশ্ন করতে হয়েছে, কিন্তু সেই প্রশ্ন করা থেকে কখনো বিরত থাকিনি। তাই আপনারাও যখন ভোট দিচ্ছেন বা ভোট দেবেন, তখন আপনাদের সেই ভালো লাগা, ভালোবাসা বা আনুগত্য, এই সমস্তটাকে সরিয়ে রেখে ওয়াইজলি ভাবুন, আর তারপরেই ভোটটা দিন। নমস্কার, আমি অনিরুদ্ধ। ভোটবঙ্গে
রীতিমতন মানে এখন শেষ পর্যায়ের প্রস্তুতি, যারা আর কি ভোট কর্মী তারা প্রত্যেকটা বুথে বুথে যারা পোলিং স্টেশনগুলো রয়েছে সেখানে পৌঁছে গেছেন, কেন্দ্রীয় বাহিনী সেই সমস্ত জায়গায় পৌঁছেছেন। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রচার পর্ব এবং সব মিলিয়ে ভোট একদম শেষ পর্যায়ে। 29 এপ্রিল শেষ বিধানসভার মানে 2026-এর এই বিধানসভা নির্বাচনের শেষ ভোট দানের দিন। সেদিনকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা ভোট দেবেন, ভোটের লাইনে দাঁড়াবেন, তারা তাদের পছন্দের ভোটারকে ভোট দেবেন এবং 4 মে তারা অপেক্ষা করবেন যে তাদের পছন্দের যে প্রতিনিধি বা জনপ্রতিনিধি তিনি জিতে আসেন কিনা। ভোটে প্রধান বা প্রথম সারিতে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং তারপরে বাম কংগ্রেস, এই সমস্ত দলগুলো তারা লড়ছে। কিছু আঞ্চলিক দলও রয়েছে সেগুলো লড়ছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, আমি আপনি যাদেরকে ভোট দিচ্ছি তারা কি সত্যি সত্যি জনপ্রতিনিধি হয়ে ওঠার মতন যোগ্য? একটু ভাবুন প্রথম থেকে। ধরুন আপনি যাকে ভোট দিলেন বা ভোট দেবেন বলে ঠিক করেছেন, তিনি যখন প্রচার পর্ব সারছেন তখন তিনি আপনার বাড়িতে আসছেন, কার্যত আপনার হাত দুটো চেপে ধরে বলছেন এইবার আমাদেরকে ভোট দিন, ভোট দিলে আমরা আপনাদেরকে এই দেব সেই দেব, অমুক ভাতা দেব, তামুক জনকল্যাণমূলক কাজ করে দেবো, রাস্তা বানিয়ে দেবো, নর্দমা বানিয়ে দেবো, এই করে দেবো সেই করে দেবো, অমুক করবো, আগামী 5 বছরে আপনার ভোল পাল্টে দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে সেই ভোটের যে প্রার্থী তিনি। প্রতিটি রাজনৈতিক দলের যিনি জনপ্রতিনিধি অলরেডি আছেন সে অঞ্চলে তিনিও এসে এক কথা বলছেন, যিনি বিরোধী তিনি এসেও এক কথা বলছেন, ছোট ছোট রাজনৈতিক দলের যারা প্রার্থী হয়েছেন তারাও একই কথা বলছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভোটটা কাকে দেবেন? কারণ সবাই তো একই কথা বলছে, সবাই একই লাইনে হাঁটছে, তাদের ইস্তেহারগুলো দেখবেন মোরাললেস ওই একটু এদিক ওদিক করা থোড়বড়ি খাড়াবড়ি থোড়ের মতনই অবস্থা। তো তাহলে বিশ্বাসযোগ্যতা কার দিকে আছে? ধরুন কথার কথা আমি খুব নাম করেই বলছি, তৃণমূল কংগ্রেস তারা এই রাজ্যে দায়িত্বে রয়েছেন, কেন্দ্রে রয়েছে বিজেপি, একাধিক রাজ্যেও বিজেপি রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল তারাও বিভিন্ন জায়গায় রয়েছে, কেরালায় বাম রয়েছে, এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গায় রাজত্ব করছে বা সেই রাজ্যের দায়িত্বে আছে। প্রতিটি জায়গায় আপনি মানুষকে, সাধারণ মানুষকে যদি প্রশ্ন করেন গিয়ে, দেখবেন প্রতিটি মানুষ বা বেশিরভাগ মানুষই একই কথা বলছেন যে না, যা পরিষেবা বা যা বলা হয়েছিল তা তো পাই না, প্রচুর সমস্যা। সেটা আপনি যেখানেই যান কেউ আপনাকে এই কথা বলবে না আমার জনপ্রতিনিধি এই তো আমাকে অমুক দিন ডেকেছিলেন, এই বললে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্তটা পূরণ হয়ে গেছে। কারোর মুখে শুনতে পাবেন না। সমস্যা আছে, থাকবে। জনপ্রতিনিধিদেরও সবসময় সবটা করে দেওয়ার মতন ক্ষমতা বা তাদের হাতে সবটা থাকে না। বাজেট বলে একটা বিষয় থাকে, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই থাকে। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা তো যাকে ভোট দিচ্ছেন বা যেভাবে ভোট দিচ্ছেন, যেভাবে চলছে সবটাই ঠিকই আছে। তো তাহলে কেন হঠাৎ করে আমি এই সমস্ত বড় বড় ডায়লগবাজি মারতে বসলাম, এটা আপনাদের মনে হতেই পারে ভিডিওটা শুনে। কিন্তু আমি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি বা যে প্রসঙ্গটা নিয়ে বলছি বা যা নিয়ে আমি আজকে বলছি সেটা খুব ভাবনা চিন্তা করে দেখবেন বা সেই বিষয়টাকে মাথায় একবার নিয়ে দেখবেন যে আমি কথাগুলো কি ভুল বললাম নাকি ঠিক বললাম। ধরুন এই যেটা বলছিলাম যে জনপ্রতিনিধি হোক বা নেতা হোক যারা কিনা আপনার কাছে ভোট চাইতে আসছেন, তাদের ভোট হয়ে যাওয়ার পরে আপনারা কোনোদিন কি দেখতে পেয়েছেন যে তারা আপনার এলাকার যদি ড্রেনটা উপচে পড়ে বা আপনার এলাকার কোনো একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যায় তিনি সকাল সকাল একদম বাড়ির থেকে ছুটে এসে সেই সমস্যাটা সমাধান করতে নিজে হাতে নেমে পড়েছেন? খুব কম সেই ছবি দেখা যায়, খুবই কম, মানে নেই আমি বলবো না, খুব কম। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে নয়, গোটা দেশ জুড়ে একই সমস্যা বা একই বিষয় আমরা দেখতে পাই।
সেখানকার জনপ্রতিনিধি বা সেই জনপ্রতিনিধি তিনি নিজে হাতে কখনো সেখানে নেমে ছুটে এসে সকাল সকাল সেই সমস্যার সমাধান করতে নামেন না। কখনো তার ডান হাত, কখনো তার বাঁ হাত, তার অধীনস্থ বেশ কিছু পার্টি কর্মী তাদেরকে পাঠিয়ে দেন। তারা গিয়ে সেখানে শোনেন, যদি দেখেন যে গোটা এলাকার যারা মানুষ যারা কিনা ওটা নিয়ে বলছেন তারা বিরোধী ভোটার, অনেক ক্ষেত্রেই সেই কাজটা ডিলেড হয়ে যায়। কারণ তিনি জানেন যে ওই কাজটা করে দিলে ওই এলাকার মানুষ হয়তো ঠিক আছে সমস্যা মিটে গেছে, কিন্তু ভোট তো আমি ওনাকে দেবো না, আমি পরের বারে ভোটটা আমি যাকে পছন্দ করি তাকেই দেব, এই নীতিতে সাধারণ মানুষ চলেন। তো তাই স্বাভাবিকভাবেই জনপ্রতিনিধিরাও এলাকা ভিত্তিক চিহ্নিত করে রাখেন যে কোন এলাকায় কতটা উন্নতি হবে, কোন এলাকায় কতটা হবে না। এবার প্রসঙ্গ হলো যে সেক্ষেত্রে যদি জনপ্রতিনিধিরা আপনাদেরকে বেছে নিতে পারেন যে কোথায় কতটা উন্নতি হবে, কোথায় কতটা উন্নতি হবে না, তাহলে আপনারাও নিজেদের মন মর্জি মতো জনপ্রতিনিধি কেন বাঁচতে পারবেন না? কেন আপনাদেরকে আনুগত্য দেখাতে হবে ভোটের সময় এসে? কেন আপনাদেরকে সেই দলের প্রতি একটা সাংঘাতিক মোহ রেখে কাজ করতে হবে বা ভোটটা দিতে হবে? ভেবে দেখেছেন যে আপনি যাকে ভোট দিচ্ছেন বা ভোট দিয়েছেন, আজকে ধরুন তিনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, সেই হিসেবে আপনার হাত দুটো চেপে ধরে বললেন এবারে ভোট দিন, আমরা সমস্ত কিছু করে দেবো সরকারে এসে। কালকে সেই মানুষটাই ভোটে জিতে এসে যে অন্য দলে চলে যাবেন না, তার কি প্রমাণ রয়েছে? যেতেই পারেন এবং যাচ্ছেন, একাধিক ঘোড়া কেনা বেচার কাজ চলছে। সেই যে ঘোড়া কেনা বেচার যে কাজ চলছে তাতে যে জনপ্রতিনিধি তিনি কিন্তু আপনার কথা সেই সময় ভাববেন না, যে আপনার মূল্যবান ভোটেই তিনি জিতে এসেছেন এবং আপনার আবেগকে কাজে লাগিয়েই তিনি কিন্তু জিতে এসেছেন ওই এলাকার থেকে, সেটা তিনি ভাবেন না। তিনি তার দম আটকে আসে দলে, সেই জন্য তিনি অন্য দলে চলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করা থেকে শুরু করে মন্ত্রী হওয়ার চেষ্টা থেকে শুরু করে সমস্ত কিছু তিনি সেখানে গিয়ে করে ফেলেন। যে নীতির বিরোধিতা করে, যে সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি ভোটে লড়ে জিতে এসেছেন, দুদিন বাদে সেই সিদ্ধান্তকে সমর্থন নিয়ে সেই দলে তিনি পা বাড়ান। তো তাহলে আপনাকে কি আদৌ সম্মান জানানো হচ্ছে? আপনি কি আপনার যে ভোটটা, মহামূল্যবান ভোটটা দিয়েছেন, একটা সিদ্ধান্ত, একটা আবেগ, একটা মনের যে ইচ্ছে সেই জায়গা থেকে, সেটার কি আদৌ কোনো কদর করা হলো? সেই নেতাটা আপনাকে কি পরের দিন আর চিনতে পারবেন যেদিনকে তিনি দল চেঞ্জ করেছেন? তিনি তো আবারও সেখানে গিয়ে তার কিছু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হয়ে যাবেন, যারা এখানে, অর্থাৎ আপনি যদি মনে করেন যে সেই পার্টিকুলার দলের সঙ্গে আপনি যুক্ত নন বা সেই পার্টিকুলার দলেরও আপনি সমর্থন নন, তাহলেও আপনার এলাকায় উন্নতি হবে না। কেন হবে না? না, ওই যে বললাম আবার এলাকা ভিত্তিক, তিনি তখন আবার সেই এলাকাগুলোতে গিয়ে বেশি নজর দেবেন যেই এলাকাগুলোতে তার ভোটার বেশি থাকবে, অর্থাৎ সেই পার্টিকুলার দলের সমর্থক বেশি থাকবে। এটাই চলে আসছে, এটাই চলছে। তাই আমার মত, ভোটটা কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতীক দেখে নয়, মানুষ দেখে ভোট দিন। যে মানুষটা শুরুতেও আপনার পাশে ছিলেন, যে মানুষটা শেষেও আপনার পাশে আছেন, জনপ্রতিনিধি অর্থাৎ আপনার যিনি প্রতিনিধি ওই এলাকায়, যে মানুষটা কোনো দলমত নির্বিশেষে আপনার কথাগুলো নিয়ে গিয়ে লড়ছে, সে তিনি ক্ষমতায় থাকুন না থাকুন, তার কোনো রাজনৈতিক দলের প্রতীক আছে কি নেই সেটা তিনি না দেখে তিনি লড়ে যান দিনের পর দিন, তাকেই আপনারা নেতা নির্বাচিত করুন। তাকেই আপনারা বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত স্তরে বা পুরসভা স্তরে নেতা করে পাঠান। কারণ শুরুতেও সেই মানুষটা কোনো কিছু পাওয়ার জন্য আপনাদের পাশে থেকে লড়েননি, আবার শেষেও তারা বা সেই মানুষটা কোনো কিছু পাওয়ার লোভে লড়াই করছেন না। তাই জনপ্রতিনিধি তাদেরকেই বাছুন এবং সেই বাছার অধিকারটা আপনারাই নিয়ে নিন। কোনো রাজনৈতিক দলের কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়। এলাকার মানুষ হিসেবে আপনারা ঠিক করুন যে সেখানে যে জনপ্রতিনিধি হচ্ছেন বা যাকে জনপ্রতিনিধি বাছা হচ্ছে,
সেই মানুষটার গত 5 বছরের রিপোর্ট কার্ড দেখুন। হতে পারে তিনি হয়তো সেই এলাকার বিধায়ক বা সেই এলাকার সাংসদ বা সেই এলাকার পুরো প্রধান বা সেই এলাকার মানে পুরো সবার কাউন্সিলর বা সেই এলাকার পঞ্চায়েতের সদস্য ছিলেন, কিন্তু তারপরেও তার রিপোর্ট কার্ডটা খুব ভালো করে দেখে নিন। যদি তিনি প্রতিটি বিষয়ে পাশ করেন, যদি তিনি আপনার পাশে সমস্ত সময় তাকে খুঁজে পান, যখনই আপনাদের কোনো সমস্যা হচ্ছে তার কাছে ইজি অ্যাক্সেস থাকে, ওই প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর পার করে নয়, ইজি অ্যাক্সেস যদি আপনাদের থাকে, আপনারা সাধারণ মানুষ হিসেবে তার কাছে যদি অতি সহজে পৌঁছে যেতে পারেন, সেই মানুষটাকেই পরের বারও নেতা বাছুন। আর যেই মানুষটা দেখবেন জনপ্রতিনিধি হওয়ার পরই আপনাদের তার কাছে যাওয়ার অ্যাক্সেসটা কমে গেছে, ভোট চাইতে এসে যেভাবে সেই মানুষটা আপনার হাত চেপে ধরে বলেছিল আমাকে ভোট দেবেন, কালকে সেই মানুষটার হাত ছোঁয়া তো দূরের কথা, তার টিকিটিও আপনি যখন দেখতে পান না, সেই মানুষটাকে সেই একবারই ভোট দিন, পরের বার তাকে বদলে দিন। তার কারণ তিনি আপনার জনপ্রতিনিধি নন, কারণ তিনি জনগণকে প্রতিনিধিত্ব করতে শুধুমাত্র এই আসন পাওয়ার জন্য একটা লড়াই করেছেন। তিনি কিন্তু আপনার উন্নতি কল্পে কাজ করতে আসেননি। অতি সম্প্রতি আমরা যদি দেখি রাঘব চাড্ডার ঘটনা, তিনি যেরকম তাকে আমরা দেখেছিলাম যখন আন্না হাজারে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন, সেই সময় থেকে তিনি আন্না হাজারের পাশে ছিলেন, সেই 2012 সালের থেকে 2013 সালে গিয়ে 12-13 সালে গিয়ে তিনি আপের মতন একটি দল, আম আদমি পার্টির মতন একটি দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সামনে আসেন। তার পরবর্তী সময়ে তিনি আপেরই সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছিলেন এবং এই ইয়েতে 2022-এর পরে তিনি রাজ্যসভায় মনোনীত হন। এবং সব থেকে বড় কথা হলো গিয়ে তিনি সেখানে মনোনীত হওয়ার পরে আপের তরফ থেকে তিনি সেখানে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন, সরকারকে বারবার তীরবিদ্ধ করেন, বিজেপি সরকারকে, এবং তার চাপে পড়ে বেশ কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। হঠাৎ করে দলের মধ্যে তার দম বন্ধ হয়ে আসছিল, দলও তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না, তিনি দল বদলে চলে গেলেন কোথায় না, যাদেরকে তিনি প্রশ্ন করছিলেন সেই দলেই তিনি পৌঁছে গেলেন। কেন না, তার বক্তব্য তিনি সেখানে গিয়ে নাকি প্রচুর কাজকর্ম করতে পারবেন। এবার আমার প্রশ্ন হলো যে যদি তাকে সেই কাজটা করতে বাধা দেয় সেই সরকার, বা তাকে যদি সেই কাজটা করতে সেই মুহূর্তে আটকে দেওয়া হয়, তাহলে কি বিরোধী হিসেবে তার গলা যতটা জোরে চড়ছিল, সাধারণ মানুষের কাছে তিনি যতটা প্রিয় হয়ে উঠেছিলেন, এক্ষেত্রেও কি সমানভাবে তিনি প্রিয় হয়ে উঠবেন? আদৌ কি তিনি গলাটা চড়াতে পারবেন নিজের দলের অধীনে, নাকি তখনও আবার তার শ্বাস বন্ধ হয়ে আসবে, তিনি কাজ করতে পারছেন না, এই বিষয়গুলো মাথায় নিয়ে তিনি সেখান থেকে আবার অন্য দলে চলে যাবেন? অর্থাৎ দল পরিবর্তন, মুড়ি মুড়কির মতন এ দল থেকে সেই দলে চলে যাওয়া, এবং তার পাশাপাশি আপনার যে মানে আবেগ অনুভূতি সেটাকে নিয়ে খেলা ছাড়া এক্ষেত্রে আর বাকি কোনো কিছুই নয়। তাই আবারও বলছি, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, ভোট দিন ওয়াইজলি। যে মানুষটা আপনার পাশে ছিল সবসময়ের জন্য, যে মানুষগুলো আপনাকে প্রতিনিয়ত হেল্প করেছে, যখন আপনি বিপদে পড়েছেন ছুটে এসেছেন সেই মানুষগুলো, বা একটা ফোন পেয়ে কিছু একটা সমস্যার সমাধানের চেষ্টা করেছেন অ্যাটলিস্ট, সেই মানুষগুলোকেই ভোট দিন, বাকিদেরকে দূরে সরিয়ে দিন। দেখবেন আগামী দিনে এই যে ধাক্কাটা তারা খাবেন, সেই ধাক্কা খেয়ে তারাও এই মানুষগুলোর মতন যারা আপনার পাশে আছেন তারাও সঠিকভাবে আপনার পাশে থাকবেন। তবেই মিটবে দুর্নীতি, তবেই মিটবে আমাদের দেশের এই ভোটে অস্থিরতা, তবেই তৈরি হবে একটা সঠিক সরকার, যে সরকার আমার আপনার সরকার, যে সরকার টাকা রোজগারের জন্য নয়, যে সরকারের প্রতিনিধিরা লুট চুরি এসবের জন্য কাজ করবে না, যে সরকারের প্রতিনিধিরা পোলারাইজেশনের পথে হাঁটবে না, সেই সরকার তৈরি হবে। আর সেদিনকেই আপনার আমার
আসল উন্নতি হবে। আপনারা কি মনে করেন জানান আমাদের কমেন্টস করে। দি এজ ডিজিটাল চ্যানেলটি সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে ফলো করুন। ভালো থাকুন।